ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আই এম সো গ্ল্যাড কি তোমরা এই ভিডিওটা দেখছো। আর যারা নিউ মম আছো, কংগ্রাচুলেশন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমি চাইবো যে প্লিজ তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখার আগে তোমাদের হাজবেন্ডকে শেয়ার করো। কেননা শুধু বেবি তোমাদের দায়িত্ব নয়, তাদেরও সমান দায়িত্ব। আর অ্যাজ আ হাজবেন্ড এই জিনিসগুলো তাদেরও জানা উচিত। তো প্লিজ ইউ মেক শিওর দ্যাট ইউ শেয়ার দিস ভিডিও টু ইউর হাজবেন্ড প্লিজ। তো আমি অ্যাজ আ ওয়ার্কিং কাজ করছি 4 বছর প্রাইভেট সেক্টরে। তো সেটারই একটা ছোট্ট গল্প করবো। আর তার ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে এরকম অনেক কিছু হয়েছে, তার জন্যে আমার মনে হয়েছে যে এই পার্টিকুলারলি ভিডিওটা বানানো উচিত। আর বাঙালি কন্টেন্ট যাদের, তাদের জন্য বানানো উচিত। কেননা এরকম ভিডিওস অনেক হিন্দিতে বানিয়েছে, অনেক ইংলিশ ফরেনার এতে বানিয়েছে, বাট যারা কলকাতায় আছো বা যারা বাংলাতে এই ভিডিওটা দেখছো, তারা এক্স্যাক্টলি কিভাবে কি করবে না করবে, এই ভিডিওটা পুরোটাই বাংলায় হতে চলেছে। আর আমি তোমাকে সম্পূর্ণ গাইড করব হসপিটাল ব্যাগের উপরে। কিন্তু তার আগে আমি একটা নিয়ে মজার গল্প বলে নিই আমার আর আমার পেশেন্টের ব্যাপারে। তো আমার একটা নতুন পেশেন্ট অ্যাডমিশন হয় 12টার সময়, তার ওটি সাডেন ওটি হয় সেটা হচ্ছে 3টের সময়। আর যারা হসপিটাল ব্যাকগ্রাউন্ডে আছে তাদের কাছে এটা প্রচন্ড চাপ, কেননা এইটুকুনি টাইমের মধ্যে একটা পেশেন্টকে রেডি করে তাকে ওটিতে পাঠানো পর্যন্ত একটা বড় টাস্ক। আর শুধু সেই পেশেন্টটা থাকে না, আরো বাদ বাকি অ্যালোকেশনও থাকে অন্যান্য সিস্টারদের। ঠিক আছে, তো যাই হোক সেসব আলাদা ব্যাপার। তো উনি আসেন, পেশেন্টটা আসে, খুবই ভালো, খুবই ভদ্রমহিলা, খুবই ভালো ছিলেন। ওনার হাজবেন্ডকে উনি ডেকে আমি বলি যে দাদা প্লিজ স্যার, দাদা আমার ঠিক মনে নেই, আমি মনে হয় স্যার বলেছি বা দাদা বলেছি, যাই হোক, যে প্লিজ আপনি রিসেন্ট রিপোর্টগুলো দেবেন। আর যা প্রেসক্রিপশন আছে, যা রিপোর্টস আছে, রিপোর্টসের মধ্যে রেডিওলজি অ্যান্ড প্যাথোলজি 2 রকমের রিপোর্টস হয়। আমি এক্সপ্লেন করি যে রেডিওলজি কি, প্যাথোলজি কি, সব কিছু আপনি দেবেন লেটেস্ট। তো উনি আমি ওকে প্রথমে হচ্ছে সব রেডিওলজি ধরিয়ে দেয়। আমি ধরিয়ে দেওয়ার পরে আমি যখন বলছি যে লাস্ট ইউএসজি, তখন বলছে এটার মধ্যেই আছে। আমার ঠিক আছে, দেখো ইউএসজি লাস্ট হলেও তোমার 3 মাসের মধ্যে একটা তো করাতে লাগে। আর ওটি যেদিন মাসে করছো তার আগের মাসের যেন থাকে। আর তোমার যদি সেই মাসের হয়তো খুবই ভালো। তো আমি বললাম এটা তো 2 মাস আগের, আর কিছু নেই? বললো না, এরকম আর কিছু নেই। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে ব্লাড রিপোর্টস দিন। তো ব্লাড রিপোর্ট সবকিছু দিল। ব্লাড রিপোর্টস দেওয়ার পরে বললো যে লাইক দাদা, আমি ওনাকে বললাম দাদা এর মধ্যে হচ্ছে ব্লাড গ্রুপিং নেই, সব রিপোর্টস আছে কিন্তু ব্লাড গ্রুপিং নেই। বলছে না না, এর মধ্যে সবকিছু আছে, আপনি দেখুন। আমি বললাম আপনি কি জানেন যে পেশেন্টের ব্লাড গ্রুপিং কি? বলছে না আমি তো জানি না, আসলে আমি জানি না এইসব, আমার ওয়াইফই দেখছে এইসব, ওনাকে জিজ্ঞাসা করুন। আমি বুঝতে পারি না এটা ইন্ডিয়ার মধ্যে কেন। একটা মানুষের সাথে তুমি সারা জীবন কাটাবে, তোমার লাইফ পার্টনার সেটা, তুমি জানবে না? তুমি জানবে না যে লাইক তার মেডিকেল হিস্ট্রি কি, সেই পেশেন্টের অ্যালার্জিক হিস্ট্রি কি, সেই পেশেন্টের লাইক ব্লাড গ্রুপিং কি? আর ঠিক আছে, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট কি এটা ফার্স্ট বেবি হলে। আমি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনার আগে কোনো বেবি আছে কিনা, বললো হ্যাঁ আমার একটা 6 বছরের ছেলে আছে। আমি টোটালি শক কি ভাই, এরকম কিভাবে হতে পারে? মানে মহিলাটা প্রচন্ডই কনফিডেন্স, প্রচন্ড ভালো, কিন্তু দেখো নিজেদের সবসময় কনফিডেন্স নিয়ে থাকলে হবে না। এখন যদি একটা যদি এমার্জেন্সি কেসেস থাকতো, সেখানে যদি মহিলাটাকে অজ্ঞান হয়ে যেতে হতো, তখন যদি হাজবেন্ড যদি ডাম হয়, কিছু না জানে, মানে সত্যি বলছে এটা ফ্যামিলির উপরে। আর একটা হাজবেন্ড হিসাবে ইউ গাইস আর ফেল। তাই জন্য আমি বললাম যে এই ভিডিওটা দেখার আগে প্লিজ তোমাদের হাজবেন্ডকে শেয়ার করো, কারণ এই সব জিনিসগুলো প্লিজ জানা খুবই জরুরি। এটা হচ্ছে ছোট একটা গল্প, আমি তোমাদেরকে বললাম। আরো অনেক গল্প আছে যার জন্য এক্স্যাক্টলি আমার কন্টেন্ট বানানো এইটার উপরে। তো চলো গেট স্টার্টেড। কি কি দরকার হসপিটাল ব্যাগে? তো তুমি যদি 36 উইকস থাকো বা তোমার আরো যদি 42 এরকম উইকস থাকো, আমি বললো 22 উইকস থেকে তোমরা হসপিটাল ব্যাগ বানিয়ে নাও। কেননা এমার্জেন্সি কখন কি হবে না হবে বলা যায় না। তো আমরা স্টার্ট করি। চলো কি কি দরকার সেটা করে নাও, পেন আর পেপার নিয়ে বসে পড়ো। ফার্স্ট থিং হচ্ছে আমি বলবো যে প্লিজ 2টো ব্যাগ বানাও। একটা হচ্ছে রিপোর্টস এর জন্য, যেখানে তোমার সব পার্সোনাল রিপোর্টস থাকবে। সেকেন্ড হচ্ছে তোমার এসেন্সিয়ালস। তো আমি প্রথমে ফার্স্ট ব্যাগটা বলি। ফার্স্ট ব্যাগের মধ্যে তোমার থাকবে হচ্ছে অল রিপোর্টস, অল প্রেসক্রিপশন। অল রিপোর্টস এর মধ্যে 2টো রিপোর্টস থাকে ভাগ করা, একটা হচ্ছে প্যাথোলজি, একটা হচ্ছে রেডিওলজি। প্যাথোলজি রিপোর্টস হচ্ছে তোমার অল গ্রুপ অফ ব্লাড টেস্ট। তোমার ব্লাড টেস্টের মধ্যে থাইরয়েড থাকতে পারে, সোডিয়াম পটাশিয়াম থাকতে পারে, হিমোগ্লোবিন থাকতে পারে, সেরোলজি থাকতে পারে, তোমার ব্লাড গ্রুপিং। দেখ ব্লাড গ্রুপিংটা থাকা খুবই মাস্ট।
ব্লাড গ্রুপিং যদি তোমার অনেক পুরনো থাকে, তোমার 10 বছর পুরনো থাকে না, তখনও তোমার আর ব্লাড গ্রুপিং করার দরকার নেই। কিন্তু যদি ব্লাড গ্রুপিং না করা থাকে, যদি ডক্টর নাও অ্যাডভাইস করে, প্লিজ তোমরা গিয়ে ডক্টরকে বলো যে আমার ব্লাড গ্রুপিং করা নেই ম্যাম বা করা নেই স্যার, প্লিজ আমাকে একটা লিখে দিন ব্লাড গ্রুপিং করার জন্য। বা অনেক সেক্টর এরকমও থাকে যে আমি একটা ব্লাড গ্রুপিং করতে চাই, তারা করে দেয়। তোমার পজিটিভ ব্লাড গ্রুপ, বাচ্চা যদি নেগেটিভ হয়, বা তোমার নেগেটিভ গ্রুপ বাচ্চা যদি পজিটিভ হয়, তখন তোমাকে অ্যান্টি-ডি মেডিসিন দিতে হতে পারে। অ্যান্টি-ডির ব্যাপারে আমি এত ডিটেলসে যাচ্ছি না, এটা একটা মেডিকেল জিনিস। তো এটা হচ্ছে হসপিটাল এসেন্সিয়ালের ব্যাপারে বলছি, যখন হসপিটাল ব্যাগের ব্যাপারে বলছি, এটার সাথেই কন্টিনিউ করি। তো এটা একটা ইনজেকশন যেটা দিতে লাগে মাইনাস প্লাসের কম্বিনেশনে যদি ব্লাড গ্রুপ হয়, তাই জন্য আমি বললাম ব্লাড গ্রুপটা ইজ ইম্পর্টেন্ট। আর সেকেন্ড থিং হচ্ছে তোমার সেরোলজি। সেরোলজি যখন তুমি অ্যাডমিশন হচ্ছে 3 মাসের মধ্যে থাকে। দেখো প্রেগনেন্ট ওমেন বারবার বারবার ব্লাড টেস্ট হয় না, আমরা করি না, আমরা করতে চাইও না। কিন্তু যখনই হচ্ছে মেক শিওর দ্যাট কি তোমরা একবার ব্লাড দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে, কেননা বারবার বারবার ব্লাড দেওয়া কেউই চায় না। সে প্রেগনেন্ট ওমেন কেন, কোনো পেশেন্টই চায় না, আমিও চাই না, আমার ফ্যামিলিতেও কেউ চায় না কেউই চায় না ব্লাড কেউ ভ্যাম্পায়ারের মতো টেনে নিক, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এটা। তো যখনই ব্লাড টেস্ট দিচ্ছে ইউ মেক শিওর দ্যাট তোমার সব কারেন্ট রিপোর্টস গুলো আছে, আর তোমাকে বারবার বারবার একবার এইটার জন্য একবার ওইটার জন্য বা এইটার জন্য না টানতে হয়। তো সব ব্লাড রিপোর্টস বলে দিলাম, 3 মাসের মধ্যে সব লেটেস্ট রিপোর্টস দেওয়া দরকার। হিমোগ্লোবিন বলো, সেরোলজি বলো, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট। ফাস্টিং থাকে, টিএসএইচ থাকে। তারপরে হচ্ছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং এরও বলে দিলাম যে 10 বছর পুরনো থাকলেও কোনো অসুবিধা নেই। এইগুলো হচ্ছে প্যাথোলজি রিপোর্ট গেল। এরপরে হচ্ছে রেডিওলজিস্ট রিপোর্ট। রেডিওলজিস্ট রিপোর্টের মধ্যে থাকে বাবু হচ্ছে ইসিজি। ইসিজি হচ্ছে আমাদের নর্মাল যে হার্ট কিরকম কাজ করছে না করছে সেটার হচ্ছে লাইফ লাইন গুলো দেখায়, ঠিক আছে। আর আর সেকেন্ড হচ্ছে ইকো থাকে। ইকো মাঝে মাঝে ডক্টররা বলে দরকার, মাঝে মাঝে বলে দরকার নেই, সেটা কনসালটেন্টের উপরে নির্ভর করে। আর কার্ডিয়াক যদি পেশেন্টের কোনো কন্ডিশন থাকে খারাপ, তখন দরকার পড়ে মাদের, এক্স্যাক্টলি। তো ইকো, ইসিজি, ইকো অ্যান্ড ইসিজি দরকার থাকে। তারপরে হচ্ছে ইউএসজি। ইউএসজি প্রেগনেন্সিতে হচ্ছে মনে হয় আই থিঙ্ক 7-8টারও উপরে ইউএসজি হয়, কেননা বেবির গ্রোথ কিরকম হচ্ছে না হচ্ছে, অ্যানাবেলিক স্ক্যান থাকে, এইগুলো থাকে, সবকিছু থাকে। তো এইগুলো ইউএসজি পরপর পরপর ডেড ওয়াইজ প্লেটের সাথে, প্লিজ প্লেটের সাথে রিপোর্টস অ্যাটাচ করে পিন করে পরপর পরপর সাজিয়ে রাখো। এইগুলো রেডিওলজির মধ্যে থাকে। তারপরে হচ্ছে লাস্টে গিয়ে যখন তোমার বেবির হার্ট রেট চেক হচ্ছে, ফিটাল হার্ট রেট বলে, সেটাকে সিটিজি বলে শর্ট ফর্মে, সেটা চেক হচ্ছে, সেগুলোও পরপর পরপর সাজিয়ে রাখো। একটা যেরকম পাতলা 10 টাকার দামের ফাইল হয় ট্রান্সপারেন্ট, দুটো ফাইল বানিয়ে নাও। দুটো ফাইলের মধ্যে একটা প্যাথোলজি একটা রেডিওলজি রিপোর্ট সর্টেড হয়ে গেছে। এরপরে হচ্ছে প্রেসক্রিপশন। তুমি এতদিন ধরে, এটা তো লং জার্নি অফ পিরিয়ড, যে মানে প্রেগনেন্সি, তো সেই পিরিয়ডে তুমি যতবার ডক্টরকে দেখিয়েছো সেই প্রেসক্রিপশন ডেট ওয়াইজে যাতে থাকে, সেটা তুমি বানিয়ে নাও। কি হবে, তুমি যখন হসপিটালে অ্যাডমিশন হবে না, তুমি যতক্ষণ না ভালোভাবে হিস্ট্রি দিচ্ছ, ততক্ষণ নিজেও নিজেও জানো না যে তোমার ট্রিটমেন্টে বাধা আসতে পারে। আর তুমি যত ভালোভাবে হিস্ট্রি দেবে অ্যাজ আ হেলথ কেয়ার ওয়ার্কার, আমাদের খুব সুবিধা হবে তোমাকে গাইড করার। আর তোমাকে তুমি যদি না ভালোভাবে হিস্ট্রি দাও, তাহলে আমাদেরও দিক থেকে ফল্ট হয়ে যাবে, তোমার দিক থেকে ফল্ট হয়ে যাবে। তো অ্যাজ আ পেশেন্ট ইউ হ্যাভ রাইট টু গিভ আ প্রপার হিস্ট্রি, অ্যান্ড রিপোর্টসও থাকা দরকার হিস্ট্রির মধ্যে। আর সেকেন্ড থিং হচ্ছে এইগুলো হাজবেন্ডকেও জানা দরকার। তো এডুকেট ইউর হাজবেন্ড, কেননা নিজে জানলে হবে না। যদি ইমার্জেন্সি কেসে তোমার যদি মাথা ঘুরে যায়, তোমার যদি সেন্স থাকে না, বা তোমাকে ওটিতে ঢুকে গিয়ে তোমাকে হয়তো এমন একটা কন্ডিশন, ভগবান না করুক, যে এরকম একটা কন্ডিশন যে তোমার হুঁশ নেই, তখন তোমাকেও বাঁচাতে হবে, মাকে বাবাকে দুজনে বাঁচানো, সরি মাকে আর বাচ্চাকে দুজনকে বাঁচানোর জন্য লড়াই হচ্ছে। তখন তোমার হাজবেন্ড যদি ডাম পে করে, আমি জানি এটা এর কন্ডিশন, কিন্তু এইসব ব্যাপারে যদি নলেজ না থাকে, সরি টু সে কি খুবই বাজে জিনিস, একটা খুবই বাজে জিনিস। তো এইগুলো গেল হচ্ছে প্যাথোলজি, রেডিওলজি, আর হচ্ছে প্রেসক্রিপশনের ব্যাপার। নেক্সট হচ্ছে যে ব্যাগটা, সেটা হচ্ছে পার্সোনাল এসেন্সিয়াল। পার্সোনাল এসেন্সিয়ালে তোমার যেগুলো থাকবে সেটা হচ্ছে ব্রাশ, টুথপেস্ট, তুমি যদি ময়শ্চারাইজার ইউজ করো কোনো কিছু সেগুলো, যদি চিরুনি লাগে চিরুনি, হেয়ার ক্লিপ, রাবার ব্যান্ড, লিপ বাম, আই ক্রিম, হ্যান্ড ক্রিম, যেগুলো তোমার পার্সোনাল এসেন্সিয়াল, যেগুলো তুমি ডেলি বেসিসে ইউজ করো সেইগুলো। বাট অ্যাভয়েড করো গুঁড়ো সিঁদুর বা কেননা বাচ্চাকে তুমি খাওয়াবে, করবে, সেগুলো উড়ে পড়ুক, সেটা আমি চাই না।
আমি কেন, কোনো কেউই চায় না, একটা ইনফেকশন কন্ট্রোলের ব্যাপার থাকে, তো সেটা মেনটেন করার জন্য আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে নিপ কেয়ার। নিপ কেয়ার হচ্ছে নিপলসটা ক্র্যাক হয়ে যায়, তো সেটার জন্য আমাদের ওখানে নিপ কেয়ার। তো নিপ কেয়ারটা তোমরা অ্যামাজনে সার্চ করো, তোমরা ইজিলি ভাবে পেয়ে যাবে, বেশি দামও নয়, 100 রুপিসের মধ্যেই, আই থিঙ্ক সো। সেকেন্ড হচ্ছে ম্যাটার্নিটি প্যাড। দেখো ফার্স্ট দিন যেদিনকে অপারেশন হয় তার কিছুদিন অবধি তোমাদের হেভি ব্লিডিং থাকে, কিন্তু 24 আওয়ার্স ক্যাথিটার রাখে, ক্যাথিটার রাখায়, কিন্তু সেই টাইমটা তোমরা পারো না বাথরুমে যেতে, তো তখন কিন্তু আমরা থাকি, আরো অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা তোমাকে যে ট্রেডিশনাল ম্যাটার্নিটি প্যাড সেইটা চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু তোমাকে যখন বাথরুমে দেওয়া হবে ওই ট্রেডিশনাল ম্যাটার্নিটি প্যাডটা ভেরি আনকমফোর্টেবল। তো আমি বলবো যে তোমরা আগের থেকে অ্যামাজন থেকে বা যেখান থেকে পারো বা অন্যান্য ফার্মাসি থেকেও পারো, যদি ম্যাটার্নিটি প্যাড নিয়ে এসো। ম্যাটার্নিটি প্যাড বেসিক্যালি হচ্ছে যে বাচ্চাদের হাগিস থাকে সেটাই হচ্ছে বড় হয় না, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর ফার্স্ট অফ অল আমাদের বডি টেম্পারেচার লো হয়, তারপরে তোমাকে ওয়ার্ডে পাঠানোর পরেও না তোমার লাগতে পারে ঠান্ডা, মানে তোমার ফিল হবে ঠান্ডা বা প্রচন্ড গরম, ঠান্ডা লাগতে পারে কেননা এসি চলে সারাক্ষণ বা সবকিছু। তো তুমি একটা কাজ করবে, একটা হচ্ছে এক্সট্রা মোজা আর একটা শল নিয়ে নিতে পারো। শল মিন্স পাতলা একটা কভার করার মতো, লাইক নিজে দেখো আমরা ইন্ডিয়ান, আমরা একটুকুনি প্রাইভেসি মেনটেন করতে ভালোবাসি, আর আমরা কমফোর্টেবল থাকি হসপিটাল ড্রেস, কিন্তু হাইজিন মেনটেন করার জন্য, ইনফেকশন কন্ট্রোল করার জন্য হসপিটালের ড্রেস তোমাকে পরতে হবে। মেন থিং হচ্ছে নার্সিং ব্রা। দেখো যখন নার্সারি থেকে বেবিরা ফিট করান, মানে নার্সরা যখন আসছে বেবিদেরকে হেল্প করছে ফিট করাতে, তখন তো ঠিক আছে, কিন্তু আস্তে 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 লাইক তুমিও নতুন মা, তোমাকে বাড়িতে গিয়ে শিখতে হবে কিভাবে খাওয়াবে না খাবে, নার্সরা অবশ্যই থাকবে তোমাকে হেল্প করবে, কিন্তু আস্তে আস্তে তোমাকেও শিখতে হবে। তখন দেখবে তুমি যদি নার্সিং ব্রা পরে থাকো, তখনই তুমি নার্সদেরকে দিয়ে ট্রাই করিয়ে নেবে যে এইটা কিভাবে ইউজ করবে, ওরা হেল্প করবে। আর এটা প্রচন্ড হেল্পফুল, কেননা একটা লাইক একটা নিজের আনকমফোর্টেবল থাকে, কেননা হেভি থাকে, হেভি লিকেজ হয়, তো আমি বলবো ব্রা পরাটা বেটার, কেননা লিকেজ থাকে আর অনেক স্টাফ থাকে, আনকমফোর্টেবল লাগে, রাইট? যদি একটা শুধু তুমি ইউনিফর্ম পরে থাকো, কোনো কিছু না পরো ভিতরে, এমনি ব্রাটা কিছু না, তোমার নর্মাল ব্রায়ের মতো এখান থেকে একটা হুক থাকে, সেটা খুলে নিয়ে তুমি ফিডিং করাতে পারো, আবার যখন ফিডিং করে নিয়েছো এটা লাগিয়ে নিতে পারো, ইটস টোটাল ইজি, আর কোনো অসুবিধা নেই। আর অনেক ম্যাটারনিটি প্যাড মানে ব্রায়ের মধ্যে এখানটা অলরেডি ভালো মোটা মতো এরকম থাকে, কিনতে পাওয়া যায়, যে ওটা যদি লিকেজও করে তোমার বাইরের থেকে এরকম কোনো দাগ আসবে না যে লিকেজ করছে বা কিছু। অনেক আবার এরকম থাকে প্যাডেড থাকে, নার্সিং প্যাডেড, যেগুলো হচ্ছে তুমি ব্রায়ের মধ্যে দিতে পারো, কারণ অনেক সময় বেবি ফিড করার পরেও তোমার হেভি ফ্লো হচ্ছে মিল্ক, তখন হচ্ছে এইখানটায় হোয়াইট, মানে এখানে তোমার ভিজে যাচ্ছে দাগ, সেটা দেখতে খুবই বাজে লাগে। তো নিজে এই অকওয়ার্ড সিচুয়েশন থেকে বাঁচার জন্য তো তুমি এগুলো ক্যারি করতে পারো। বলবো চপ্পল। চপ্পল দেখো ওটির দিনকে দরকার পড়ে না, কিন্তু ওটির পরে যখন তোমাকে আস্তে আস্তে বাথরুমে যাচ্ছ, তুমি নার্সারিতে যাচ্ছ, বা তুমি নিজে হাঁটছো চলছো, তখন তোমার বলবো যে একটা চপ্পলের দরকার, তো তুমি কমফোর্টেবল নিজের পছন্দের একটা চপ্পল নিতে পারো। এইটুকু করতে বসেছিলাম, আর একটা ইম্পর্টেন্ট টপিক আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পার্সোনাল বটল। যদি তোমরা বটল পার্সোনাল ইউজ করো, তোমার ক্যালকুলেশন থাকবে যে তুমি দিনে কত লিটার জল খেয়েছো। দেখো ওটির পরে হচ্ছে মাদের 4 থেকে 6 লিটার জল খাওয়া উচিত, কেননা তারা হচ্ছে বেবিদেরকে ফিট করাবে, আর ওই টাইমে বেবিরা তোমার ব্রেস্ট ফিড থেকেই হচ্ছে সব নিউট্রিশন পুষ্টিগুলো পাবে। তো যদি ব্রেস্ট ফিডিং যদি জল বেশি করে না খাও, তাহলে ব্রেস্ট ফিডিং ঠিকমতো করাতে পারবে না, বেবি ডিহাইড্রেট থাকবে আর নিজেও ডিহাইড্রেট থাকবে। জন্য তোমরা কি করবে, নিজেদের পছন্দের ওয়াটার বটলস নিতে পারো। আর সেকেন্ড থিং হচ্ছে যদি সিপার থাকে তো খুবই ভালো, সিপার দিয়ে তুমি অনেক অনেক জল খেতে পারো। এই ছিল ভিডিওটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ফলো করতে থাকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, আই এম সো গ্রেটফুল তোমাদের সবার জন্য যে তোমরা এই ভিডিওটা দেখছো। লাভ ইউ গাইস, গড ব্লেস ইউ।